ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য, পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির এবং বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীর তীরে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি প্রথমেই যাচ্ছি কলকাতায় সুব্রতর কাছে। সুব্রত, দেখুন, প্রশাসন বেশ কয়েকদিন ধরেই যে তার তৎপরতা ছিল সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং গত দুদিন আগে থেকেই যে পরিমাণ তাদের তৎপরতা দেখা গিয়েছে। গতকাল রাজ্য সরকারের সচিবালয় নবান্নে সেখানে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু জরুরি সভা করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে সব ধরনের নিরাপত্তা বা প্রিকশন ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় রিমেলকে কিন্তু সেই আমফানের স্মৃতি উস্কে দিতে পারে এরকমই আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চল, উপকূলীয় দুটো জেলা দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর, এই 6টি জেলাকে মূলত এই ঘূর্ণিঝড়ের যে দাপট অথবা ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা প্রশাসন, যেখানে সাগর এবং খেপুপাড়া বাংলাদেশের এই অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকত, যেখানে প্রচুর সংখ্যক দেশি বিদেশি পর্যটক থাকেন। আপনি জানেন সেখানে ব্যাপক প্রতিদিন বাংলাদেশি পর্যটকরাও সেখানে বেড়াতে যান সমুদ্র সৈকত দীঘাতে। গতকাল সন্ধ্যার পর থেকে সেখানে সব ধরনের পর্যটকদের অ্যালাউ করা, অর্থাৎ নতুন করে পর্যটকদের থাকার কোনো অনুমোদন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এবং একই রকম ভাবে গোটা এই ঘূর্ণিঝড়ের যে গতি প্রকৃতি, সেটি কিন্তু মনিটর করা হচ্ছে দিল্লির মৌসুম ভবন থেকে। আপনি জানেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গত কয়েকদিন ধরেই এই মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর থেকে ঘূর্ণিঝড় এবং তারপরে অতিমাত্রায় ঘূর্ণিঝড়, এই যে প্রক্রিয়াটি পুরো টাইম টু টাইম কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ব্রিফিং করা হচ্ছে এবং প্রত্যেক সাংবাদিককে জানানো হয়েছে এবং মেসেজ দেওয়া হচ্ছে। কলকাতায় কিন্তু সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আপনি জানেন যে কলকাতা শহর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে এই ঝড় বইতে পারে। স্বাভাবিকভাবে আমফানের স্মৃতি উস্কে উঠতে পারে বলে কিন্তু কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রিকশন নেওয়া হয়েছে। আপনি জানেন যে এখানে যে সুইস খালগুলো রয়েছে, সেই খালগুলোকেও কিন্তু পাম্প মজুত করা হয়েছে এবং কলকাতা কর্পোরেশনের যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টে আছে তাদের কিন্তু সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। তবে কলকাতার বা পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি আমরা এতক্ষণ জানলাম এবং এখন আমাদের সহকর্মী আরেকজন রয়েছে পটুয়াখালীতে, শিকদার জাবির। নিশ্চয়ই শিকদার জাবিরের কাছ থেকে আমরা জানতে পারবো যে সেখানকার পরিস্থিতি কি। জাবির, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমেল এই মুহূর্তে বাংলাদেশের দিকেই কিন্তু ধেয়ে আসছে, যার কারণে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সকাল থেকে ঝড়ো হওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতের বালিয়াড়িতে। তো আসলে স্বাভাবিকভাবে এত বড় ঢেউ চোখে পড়ে না, এটি মূলত ঘূর্ণিঝড়ের প্রভাবেই এই ঢেউ সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি। আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে সমুদ্র ফুঁসে উঠেছে এক ধরনের বলা যায়। তো আসলে যে ঘূর্ণিঝড়টি আবহাওয়ার যে সবশেষ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সূত্রে আমরা জানতে পেরেছি গত রাতে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দূরে। এখনো পর্যন্ত আবহাওয়ার নতুন বুলেটিন না আসার কারণে আমরা আসলে বলা যাচ্ছে না যে এই মুহূর্তে আরও কত নিকটে এসেছে পায়রা বন্দর হতে ঘূর্ণিঝড়টি। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে যেভাবে উপকূলে বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল রয়েছে, তো সেক্ষেত্রে বলাই যায় এবারের যে ঘূর্ণিঝড় রেমাল, এটি আঘাত হানলে উপকূলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আসলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এবারের ঘূর্ণিঝড়ে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এই বিষয়টি কিন্তু আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে এবং তারা বলছেন যে দেশের উপকূলীয় বেশ কয়েকটি জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে তখন যদি ভাটা থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সংখ্যা কম, আর যদি জোয়ার থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা
খুবই বেশি। তো 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আপনারা জানেন যে পটুয়াখালী একটি সাগর নদীবেষ্টিত এলাকা। প্রতিবারের যে ঘূর্ণিঝড় আঘাত হানে, এই ঘূর্ণিঝড়গুলোতে সর্বপ্রথম আঘাত হানে পটুয়াখালীর উপকূল। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারও এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়া অর্থাৎ কলাপাড়া রাঙ্গাবালি এই এলাকার মাঝামাঝি স্থান দিয়ে। আর সবচেয়ে নিম্নাঞ্চল কিন্তু কলাপাড়া রাঙ্গাবালিতে। রাঙ্গাবালি উপজেলার বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, বিশেষ করে চরমন্তাজ, চালিতা বুনিয়া, চর হেয়ার, চর কাশেম। এই দ্বীপগুলোতে বেড়িবাঁধ নেই। নিম্নাঞ্চল দুর্যোগে যখন বা জলোচ্ছ্বাসে যখন প্লাবিত হয়, প্রথমেই কিন্তু এই দ্বীপগুলো প্লাবিত হয়। এছাড়াও বেড়িবাঁধের বাইরে যেসব মানুষ বসবাস করেন তারাও কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তো এবারের ঘূর্ণিঝড় আঘাত হানলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সব সাইক্লোন শেল্টার এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত মানুষজন কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছেন না। তো আসলে আবহাওয়ার যে সবশেষ তথ্য সেখানে আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে, এটি আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছিল। সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কুয়াকাটার দৃশ্য দেখলে আসলে ঘূর্ণিঝড় রেমালের আসলে বাস্তব চিত্রটা বোঝা যায়। তো সেই চিত্রটাই কিন্তু আপনারা দেখছেন। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমেল এটা কিন্তু আঘাত হানতে পারে, সেই আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তো আমরা জানাচ্ছিলাম পটুয়াখালী থেকে সবশেষ আর সুন্দরবন উপকূলীয় জেলা বাগেরহাট, এই বাগেরহাটের শরণখোলা ভলেশ্বর নদীর পাড়ে এই এখন আমরা যেখানে আছি, এবং এই রিমেলের প্রভাব কিন্তু এখানে গত রাত্রে থেকে আসলে শুরু হয়েছে। যেমন রাত্রে কিন্তু প্রচণ্ড বাতাস এবং থেমে থেমে বৃষ্টি, এবং আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টি আমরা দেখেছি, এবং প্রচণ্ড যে নদীতে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের কারণে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা চলছে। আমরা দেখছি যে আসলে প্রচণ্ড ঢেউ নদীতে, এবং নদীর পারাপার এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু একটা ফেরি ছিল, সেই ফেরিটাও কিন্তু এবং পিরিজপুরের সাথে কানেক্টেড, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ প্রচণ্ড যে বলেশ্বর নদীর ঢেউ, এ কারণে বন্ধ হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমরা জানি যে আসলে এই অঞ্চলে যে প্রায় দুর্যোগ, এই দুর্যোগের সাথে কিন্তু এখানে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। তারপরেও কিন্তু তাদেরকে নিরাপদে নেওয়ার জন্য এখানের মানুষের জন্য এখানে মাইকিং করছে, এবং বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবক কমিটি রয়েছে। তবে বাগেরহাটের 359টি যে সাইক্লোন শেল্টার রয়েছে, সেই সাইক্লোন শেল্টারে কিন্তু আশ্রয় নেওয়ার জন্য সকাল থেকেই কিন্তু তারা মাইকিং করছে। 7 নম্বর বিপদ সংকেত দেখা গেলেও কিন্তু এখানে কিন্তু এখন আমরা দেখছি যে আসলে প্রচণ্ড যে বাতাস, এই প্রচণ্ড বাতাস এবং ঢেউ আশ্রে পড়ছে উপকূলে, এবং উপকূলে আশ্রে পড়ার কারণে কিন্তু আসলে এই বড় ধরনের যে ঘূর্ণিঝড় আসতে পারে এমনটাই কিন্তু আশা করছে এখানকার মানুষ। আপনার দর্শক দেখছেন যে আসলে যে বলেশ্বর নদীর যে ভয়াল বলেশ্বর বলে অঞ্চলের মানুষ, সেই ভয়াল বলেশ্বর কিন্তু এখানে দাঁড়িয়ে, এবং দেখা যায় যে আসলে প্রচণ্ড যে ঢেউ, এই ঢেউ কিন্তু উপকূলে আসছে পড়ছে, এবং রেমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু শুরু হয়েছে। এ কারণে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু রয়েছে। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে আমরা কাউকে দেখি নাই যেতে, এবং আমরা কথা বলছিলাম এখানে যারা প্রশাসন রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা বলছেন যে দুপুরের নাগাদ কিন্তু তারা এবং সকলকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য তারা বারবার কিন্তু বলছেন। তবে এখনও পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে কোনো মানুষ এখনও পর্যন্ত কিন্তু যায়নি। তবে যে আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্ক কিন্তু এখনও কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রচণ্ড ঢেউ এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এবং প্রচণ্ড যে বাতাস, সে বাতাস বইছে। এ কারণে কিন্তু এই এলাকার মানুষ এখনও কিন্তু সেই রকম ভীতির মধ্যে রয়েছে। তারপরেও আমি বলবো যে এখানে যে জেলা প্রশাসন জানিয়েছে 359টি আশ্রয় কিন্তু তারা কিন্তু নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবং তারা সব ধরনের কিন্তু প্রস্তুতি নিয়েছেন। এছাড়া আসলে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে যে শুকনো খাবার এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে, এবং প্রত্যেকটা সাইক্লোন শেল্টারে কিন্তু আলোর ব্যবস্থা করেছেন এবং তারা রাখার জন্য। এবং এই প্রচণ্ড ঢেউয়ের কারণেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা গেছে। তবে এই ভেড়িবাঁধের পাশে আশ্রয় মানুষগুলো এখন রয়েছে।
এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলার এবং বলেশ্বর নদীর থেকে রিমেলের প্রভাবের সবশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সম্পর্কে জানাতে আমরা শুরুতে যুক্ত হয়েছিলাম ভারতের কলকাতায়, এছাড়া পটুয়াখালী এবং বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।